সবাইকে আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে। আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে চারা দিতে হয় লাউ এবং করলা ওস্তার। প্রথমে আমি লাল তীরের ডায়না বীজটা লাউয়ের বীজ হিসেবে নিয়েছি এবং বাজার থেকে খোলা বাজার থেকে কিছু বীজ নিয়েছি ওস্তার। এখন এগুলো পানি দিয়ে ভিজাবো। বীজগুলো দেখবেন একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। লাল তীরের ডায়না হাইব্রিড, এটা ফলন খুব উচ্চ ফলনশীল বীজ, খুব ভালো ফলন হয়। এখন আমি কিছু কাপ নিয়েছি ওয়ান টাইমের, সেগুলোর মধ্যে পানি দিয়ে তারপর একটু ভিজিয়ে নেব। এই যে ওস্তার বীজগুলো মোটামুটি একটু ভালো মানের নিয়েছি খোলা বাজার থেকে যেটা ভালো পাওয়া যায় আর কি সেটা নেবেন। প্যাকেটেরও নিতে পারেন, প্যাকেটে লাল তীর আছে, তারপর হচ্ছে এসিআই আছে, এগুলো মোটামুটি ভালো মানের করলা ওস্তা বীজ। আমি খোলা বাজার থেকে ওই প্যাকেটজাত নিয়ে বাইরে যেগুলো বিক্রি করে হাটে সেগুলো নিচ্ছি এবং সেগুলোর মধ্যে একটু একটু ভালো আর কি। যেগুলো এখানে প্রায় 15-20 টাকার বীজ। পানি ভিতরে দিলাম, বীজগুলো মোটামুটি 24 ঘন্টা ভিজবে, 12 ঘন্টা ভিজতে পারে। আমি একটু কম ভিজাবো, আমি 24 ঘন্টা ভিজাবো না, আমি 12 থেকে 15 ঘন্টার মধ্যেই বীজগুলো ভিজিয়ে উঠে ফেলবো। আপনারা চাইলে যদি বড় পরিসরে করতে চান তাহলে গামলা বা বড় জারের মধ্যে নিতে পারেন। আমি যেহেতু ছোটো পরিসরে করব তাই আমি ওয়ান টাইম কাপে ভিজাইছি। লাউয়ের বীজগুলো এখন ভিজাবো। লাল তীরের ডায়নার বীজগুলো এখন পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এটা প্রায় 12 থেকে 14 ঘন্টা ভিজাবো। আর বীজতলা তৈরি করার জন্য যে কাপের মধ্যে আমি এখন মাটি রাখছিলাম, কম্পোস্ট সার আর মাটির পরিমাণ হচ্ছে কম্পোস্ট সার 30%, মাটি হচ্ছে 70%। এখন এই কাপেরগুলোর ভিতরে আমি মাটিগুলো নিব। তার আগে আপনি একটা কাজ করবেন কি, কাপগুলো যাতে পানি নিষ্কাশন হয় ছিদ্র করে দেবেন ছোটো ছোটো করে। চাইলে কয়েল দিয়ে ছিদ্র করতে পারেন বা যে কোনো গরম কিছুতে হালকা হালকা ফুটো করে সিদ্ধ করতে পারেন। আমি গামলাটা নিয়েছি, গামলার মধ্যে এখন মাটিগুলো জোরে করবো, জোরে করে আমি মিক্স করে দেবো যাতে কম্পোস্ট সারগুলো সব জায়গায় ভালোভাবে মিক্সার হয়। দেখেন মাটিতে যাতে কোনো ধরনের এই ইটের গুঁড়ো বা এগুলো যদি না থাকে, একটু ভালো মানের মাটি নেওয়ার চেষ্টা করবেন। আমার আশেপাশে একটু হালকা সার জাতীয় মাটি, যেগুলোর মধ্যে মোটামুটি অক্সিজেন নাইট্রোজেন পরিমাণ আছে, ঝুরঝুরে মাটি, বেলে দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি। বেলে মাটি আর দোআঁশ মাটির মিক্সার যে মাটিগুলো, সেই মাটি আমি বাসার উঠানের আশেপাশ থেকে নিয়েছি। এই মাটিগুলো সুন্দর করে এখন ঝুরঝুরা করে দিচ্ছি একদম, যাতে দলা দলা হয়ে না থাকে, বীজগুলো যাতে মোটামুটি ভিতরে ভালোভাবে থাকে, যাতে ফাঁকা না থাকে একদম। এই বীজগুলা যাতে ভালোভাবে মিক্স করার পরে মাটির ভিতরে ভালোভাবে বসে। ফাঁকা থাকলে কি হয়, যে মাটি ফাঁকা থাকে, বীজগুলা দেখা যায় কিছুতে পাখিতে খেয়ে ফেলতে পারে, যখন আমি যদি বাইরে রাখি বা কোনো সময় রোদে দিলে পরে খেয়ে ফেলতে পারে। তাই একটু মাটির ভিতরে যাতে ফাঁকা না থাকে, উপর থেকে তাকে দেখা না যায়, তাই মাটি ঝুরঝুরা করে নিচ্ছি। এখন এই গোবরের কম্পোস্ট সারগুলো আমি মিক্স করে তারপর হচ্ছে ওয়ান টাইম কাপের মধ্যে আমি দেব। আবারও বলতেছি, গোবর আর মাটির পরিমাণ হবে, মাটি হচ্ছে 70%, গোবর কম্পোস্ট সার বা যে কোনো ধরনের কম্পোস্ট সার 30%, চারা গজানোর জন্য। আর যদি থলে দেন, থলে একটু পরিমাণ বেশি লাগে, যেহেতু মাটিতে যদি ভালো মানের সার মাটি হয়, দোআঁশ মাটি হয়, তাহলে আপনারা ওখানে দিতে পারেন। এখন এই সারগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে যেগুলো পাতা পোতা আছে, তারপরে হচ্ছে ময়লা যেগুলো আছে, সেগুলো বেছে বেছে ফালাই দেব। দেখেন কি সুন্দর একদম মিক্স করে দিলাম। দেখেন কোনটা সার আর কোনটা মাটি একটু কম বোঝা যেতেছে। মাটিগুলো হালকা ভিজা, যেহেতু অনেকদিন বৃষ্টি নামছিল, মাঝে মাঝে অনেকদিন বৃষ্টি হয়েছে, মাটিগুলোতে পর্যাপ্ত নাইট্রোজেন আছে এখন। তাই আশা করি এটার মধ্যে বীজগুলো ভালো হবে, সাথে কম্পোস্ট সার তো আছেই। এই ময়লাগুলো আমি সরাই ফেলছি। আমার মাটিগুলো এখন সার মিক্স হয়ে গেছে, প্রায় একটু কম হচ্ছে মনে হয়। আমি আর কিছু মাটি নেব, সার নেব, কম্পোস্ট সার কিছু নিলাম।
এখন ভালো করে আবার মিক্স করে দেবো। মোটামুটি ময়লা পরিষ্কার হয়ে গেছে মাটির এবং সারের। অল্প কিছু নিয়ে আর কিছু মিক্স করে তারপরে একটা কাপের মধ্যে আমি কতগুলো কাপ নিয়েছি, প্রায় 20-25টার মতো ওয়ান টাইম কাপ আছে। ওয়ান টাইম কাপের মধ্যে আমি চারাগুলো দিব, বীজগুলো চারা গজানোর জন্য দেবো। তো ভালোভাবে মিক্স করতেছি, আবারও একটু উলটপালট করে নিলাম। মাটি উলটপালট করলে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় মাটিতে। তো এমনি হচ্ছে মাটি বৃষ্টির কারণে মাটি একটু আধা ভিজা ভিজা, তো নাইট্রোজেন আশা করি অনেক আছে। তারপরে সার দিছি, এই সারে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার চারাগুলো আশা করি ভালো হবে। এখন প্রায় কাজ শেষ। আমি এখন প্লাস্টিকের যে গ্লাসগুলো রেখেছিলাম ওইগুলোর মধ্যে এখন আমি মাটিগুলো ভরে নিব। মোটামুটি একদম গলা পর্যন্ত, যে গ্লাসের গলা আছে একদম ফুল ভরে নেওয়া ভালো। তারপর আমি একটু দিয়ে দিলাম গোবর কম্পোস্ট, অল্প একটু দিয়ে দিলাম। যদি না দিলেও হবে, মোটামুটি হয়ে গেছে। আমি যদি পরিমাণ কোনো জায়গায় একটু মিক্স কম হয় তাহলে দিয়ে দিবেন আপনারাও। আপনার যদি মনে হয় যে না একটু মিক্স এখানে কম হয়েছে, বা মাটি দেওয়ার সময় বা সার দেওয়ার সময়, তাহলে একটু দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন যে সারের পরিমাণ যদি আবার অতিরিক্ত না হয়ে যায়, তাহলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বা পচন ধরার সম্ভাবনা থাকে। তো একে একে আমি যেগুলো প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস নিয়েছিলাম, প্রত্যেকটা গ্লাসে আমি এখন ভরে ফেলবো মাটি দিয়ে। তারপরে আমি বীজগুলো দিব একে একে। দুইটা ভরা শেষ, আরও অনেকগুলো আছে। আমার মনে হচ্ছে এই মাটি দিয়ে মোটামুটি 20-25টা ভরা যাবে। দেখি কতগুলো ভরা যায়। যদি না ভরা যায় তাহলে আবারও আমার মাটি মিক্সার করে নিতে হবে। দেখেন মোটামুটি ভরে দিছি আমি গ্লাসগুলো। আপাতত যে কটা গ্লাস ছিল সে কটা ভরে নিছি। আমরা চলে আসলাম প্রায় 14 ঘন্টা পর। 14 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার পর বীজগুলো এখন আমি ছেঁকে নিব একটা পাতলা তেনার মধ্যে। সুতি কাপড়ের একটা কাপড়ের মধ্যে আমি এই বীজগুলো ছেঁকে নিব। 2-3টা পট নিয়েছি। এই দুইটা পটে আমি বীজ জার্মিনেশনের জন্য নিয়েছি প্লাস্টিকের পট, যাতে ঢেকে রাখা যায়। আপনি ঢেকে রাখা বা পট যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের পট প্লাস্টিকের। পাতলা কাপড়ে এখন আমি বীজগুলা সেঁকে নেব। মোটামুটি ভালো বীজগুলো ভালো ভিজেছে। প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো বীজগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লাউয়ের বীজগুলো প্রথমে আমি দিলাম, তারপরে এখন উস্তার বীজগুলো আমি একসাথে সেঁকে নেব। একসাথে সেঁকে নিলে কোনো সমস্যা নাই। দেখেন মোটামুটি বীজগুলো কিন্তু ভিজে একটু হালকা ফুলছে। বীজগুলো ভিজিয়ে রাখলে কি ফুললে পরে দেখা যায় মাটিতে দিলে পরে মোটামুটি চারাটা ভালো জার্মিনেশন হয়, অঙ্কুরোদ্গমটা ভালো হয়। তো এই বীজগুলো আমি এখন মোটামুটি শুকিয়ে নিলাম। মোটামুটি ভালো করে শুকিয়ে নিব এখন, কাপড় দিয়ে চাপ দিয়ে, যাতে পানিটা বীজের গায়ে ভালো না থাকে। আবার এত বেশি শুকানো যাবে না, হালকা হালকা স্যাঁতস্যাঁতে থাকবে বীজগুলো। দেখুন এখন বীজগুলো ভিজা আছে, তো দুই সাইডে চাপ দিয়ে শুকনো জায়গায় আমি নেব। এখন বীজগুলোকে একটু শুকনো যে কাপড় আছে এক সাইডে ওখানে একটু নিচ্ছি। তারপরে ভালো করে একটু চাপ দিয়ে বীজগুলো আমি পানিগুলো আর কি শুষে নেব কাপড় দিয়ে। সবগুলো বীজকেই ভালো করে একটু দেখে নেবেন, যাতে পানি একদম ভেজা ক্যাতক্যাতা না থাকে। একদম হালকা স্যাঁতসেঁতে থাকবে, একদম সামান্য স্যাঁতসেঁতে, যাতে বীজগুলো অঙ্কুরোদ্গমের সুবিধা হয়। এখন দেখেন পানিগুলো মোটামুটি শুকিয়ে গেছে। দেখেন হালকা স্যাঁতসেঁতে আছে, অল্প যদি চিকচিক করতেছে দেখা যাইতেছে। তো আমি এখন বাটিতে কাপড়, যে সুতো কাপড় আছে খণ্ড, সেটা আমি ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে পানিগুলো করে নিয়েছি, চাপ দিয়ে ঝরিয়ে নিয়েছি। তারপরে এই পটের মধ্যে মোটামুটি সুন্দর করে একটা
বেড তৈরি করলাম কাপড় দিয়ে। তো আমি প্রথমে লাউয়ের বীজগুলো সুন্দর করে সাজাবো, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে যাতে বীজের অঙ্কুরোদ্গম একটার সাথে একটা লেগে না যায়। চারাগুলো যে জ্বর বেরোবে ওই জ্বরগুলো যাতে লেগে না যায়, একটু সামান্য পরিমাণ আঙ্গুল পরিমাণ অল্প করের অর্ধেক পরিমাণ একটু ফাঁকা রাখতে হবে। তো মোটামুটি একটা মাঝারি সাইজের যে পট আছে, যেগুলো ধরেন যে প্লাস্টিকের যে 5 টাকা করে ওয়ান টাইম পট, তারপরে হচ্ছে বিরিয়ানির বক্স যেগুলো আর কি, সেগুলোর মধ্যে আমি নিছি। এই পটে মোটামুটি 12, 14, 15, 20টা আর মোটামুটি দেওয়া যায়, 25টা পরিমাণ চারার জন্য সাজাইতে পারবেন। যারা বেশি পরিমাণে একদম বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন তারা আর বড় পট নেবেন, বড় পটে মধ্যে এইভাবে সাজাবেন। মোটামুটি লাউয়ের বীজ দেওয়া শেষ। এখন সুন্দর করে ওই উপরের পোর্শনটা আবার ঢেকে দিব। এক সাইডে প্রায় শেষের দিকে 1-2টা আছে, দিয়ে দিচ্ছি। দেখেন আমার সাজানোর স্টাইলটা দেখেন, সুন্দর ফাঁকা অল্প একটু 2 আঙ্গুল, হাফ আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখছি। 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা। এখানে প্রায় 20টার মতো চারা আছে, 20টা। এখন আমি সুন্দর করে ঢেকে দেব, যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি পটটা সুন্দর করে আটকে রাখবো, আটকে রেখে মোটামুটি 3 দিন পর আমি এটা তুলবো। খেয়াল রাখবেন যাতে যদি মাঝে শুকিয়ে যায় একবার উঠে দেখবেন যে কাপড়টা শুকিয়ে গেছে কিনা। কাপড় শুকিয়ে গেলে হালকা ছিটে পানি দিয়ে দিবেন, অল্প অল্প করে। 1 দিন দিলেই হবে, 3 দিনের মধ্যে 1 দিন দিলেই হবে। তো আমার লাউয়ের চারার জন্য হয়ে গেছে। এখন আমি উস্তার চারা একই পদ্ধতিতে, সেম পদ্ধতিতে দিবেন। 1 আঙ্গুল 2 আঙ্গুল করে ফাঁকা ফাঁকা করে চারাগুলো, বীজগুলো বসায় দিবেন। বসায় তারপরে ওই যে একই পদ্ধতিতে আটকাই দিবেন। পটগুলো আটকার পর খেয়াল রাখবেন যেন রোদে না থাকে, রোদে দিয়েন না, কোনো একটা ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ আসবে না সেখানে রাখবেন। দেখেন এখানে মোটামুটি 10টা দেওয়া হয়েছে, আর 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। সরি, হাত লেগে আবার আমার এটা আবার নষ্ট হয়ে গেল, আবার নতুনভাবে আবার দিতে হবে। 13টা না 14টা দিয়েছিলাম, আবার একই পদ্ধতিতে দিবেন। আগে লাউর বীজ যেভাবে দিছি, উস্তার বীজগুলো সেভাবেই জার্মিনেশনের জন্য, অঙ্কুরোদ্গমের জন্য একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি চারা গজানোর পরে আমি বীজতলা মানে তৈরি করব। আমার বাসার পেছনে একটা ছোট জায়গা আছে যেখানে আমি সবজি চাষাবাদ করি, এটা আমার শখের বাগানের মতো। তো ওইখানে আমি চারাগুলো লাগাবো, যেহেতু মানে ছোট পরিসরে। এখান থেকে আমার যদিও বাণিজ্যিক উদ্দেশ্যে না, তারপরও যেগুলো বেশি থাকে সেগুলো আমি বিক্রি করে দিই। এর আগে আমি কাঁকরোল বিক্রি করে দিছি, ধুন্দুল বিক্রি করে দিছি, তারপরে এই পুঁই শাক, লাউ। তো মোটামুটি পট ঢেকে দিলাম। এখন আমি মোটামুটি 3 দিন রেখে দেবো এখানে। এই জায়গাটা আমি ঘরের মধ্যে রাখছি। 3 দিন পর আসলাম, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বীজগুলোর জার্মিনেশন হয়ে গেছে। দেখেন অঙ্কুরোদ্গমগুলো, এই যে জ্বরগুলো বের হয়েছে। মাশাআল্লাহ, মোটামুটি 90-95% চারার অঙ্কুরোদ্গম বের হয়েছে। আমার মনে হচ্ছে প্রায় 100% না, একটাও বাদ নাই। না না, দেখেন একটু ভালো করে আমি দেখাচ্ছি, দাঁড়ান। দেখছো অঙ্কুরোদ্গম রেট দেখো, করলা আছেন সবগুলোর বীজ চারা বীজের গজাইছে।
একদম চারা 100% গজাইছে, জ্বর হ্যাঁ। গজাইছে, অঙ্কুরোদ্গম হয়েছে। এমনি দিলে তো সব চারা গজায়, তো নাহলে আপনারা বীজ মরে যায়। দেখতেই পাচ্ছেন যে আশা করি এই পদ্ধতি অবলম্বন করলে পরে একটা বীজও আপনার নষ্ট হবে না, দেখছো? পচে যাবে না। যেটা অনেকে মাঠে দিলে দৌড়ে পরে ওষুধ। বা থলে দিলে পরে দেখা যায় প্রত্যেকটার হয় না। তবে এই পদ্ধতিতে আপনার 100% চারা গজানোর সম্ভাবনা আছে। এটা দেখে মনে হলো হয়তো দুই একটা যেতে পারে বা বীজ যদি ভালো না হয়। দেখেন এই লাইয়ের চারাগুলা তীর তীর লাইয়ের ডায়না জাতের হাইব্রিড চারা, এটা কিন্তু এই দেখেন একটা বীজও অঙ্কুরোদ্গম ছাড়া নাই, প্রত্যেকটা বীজেরই জ্বর বেরোইছে। দেখেন মাশাল্লাহ, যেমনটি উস্তার বীজের চারাগুলো বের হয়েছে সবগুলো, এটারও আমার সবগুলোই চারা বের হয়েছে, জ্বর বের হয়েছে চারার। তো এইগুলো কিন্তু জ্বর আসলে এই 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 অঙ্কুরোদ্গমগুলো এটা জ্বর বের হয়। তো আমি এখন যে ইগুলা রেখে দিয়েছিলাম ভরে ওয়ান টাইম বক্স, সেগুলোর মধ্যে লাগাবো। আরও কিছু ওয়ান টাইম বক্স আমি আনছি, যেহেতু আমার কম পড়েছে, চারার সংখ্যা বেশি, তাই আরও কিছু ভরে নেব আমি আগের পদ্ধতিতে। তো এই যে দেখেন যেগুলো ভরা ছিল সেগুলোর মধ্যে আমি এখন লাউয়ের চারা দেবো। এই যে আঙুল দিয়ে একটু ফাঁক করে দিলাম, আঙুলটা ফাঁকা করে দিয়ে এখন এই যে ওই দেখেন জ্বরটা আমি নিচের দিকে দিলাম। জ্বরের অংশটা নিচের দিকে দিবেন, আর যে বীজের যে মাথাটা থাকবে সেটা উপরের দিকে থাকবে। তো সুন্দর করে দেখেন আমি দিয়ে দিলাম। একে একে প্রত্যেকটি বীজই একই পদ্ধতিতে আমি দিব। দেখেন আমার বীজগুলো অনেক বেশি আছে, তাই আমি আরও কিছু প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস নিলাম। এই গ্লাসগুলো এখন পানি নিষ্কাশনের জন্য ওই কয়েল দিয়ে ফুটো করব অল্প অল্প করে। এই যে গ্লাসগুলো নিয়েছি আমি, এই গ্লাসগুলো এখন পানি নিষ্কাশন যাতে হয়, তাই গ্লাসের যে পিছনের সাইড দিকে আছে ওইখান দিয়ে আমি কয়েল দিয়ে অল্প অল্প করে ছিদ্র করে দেব, যাতে পানি নিষ্কাশন ভালো হয়। দেখুন আমি কয়েল দিয়ে কীভাবে ছিদ্র করি, ঠিক এইভাবে আপনারা করতে পারেন। কয়েল বা একটা ছোট গুনা লোহা জাতীয় কিছু নিয়ে গরম করে হালকা হালকা করে ফুটো করে দিতে পারেন। দেখেন এই যে সামান্য পরিমাণে, এই যে এরকম 4-5টা করে দিলেই হবে, যাতে আবার বেশি বড় হয়ে গেলে আবার নিজ মাটিগুলো যদি দেন তাহলে পড়ে যাবে। তো এমন ছিদ্র করবেন যাতে মাটিগুলো আবার নিচ দিয়ে পড়ে না যায় বা হয়ে না হয়ে যায়, পানি দিলে পরে বেরোয় না যায়। মোটামুটি আরও 10-12টার উপরে গ্লাস হবে, সবগুলি আমি এরকমভাবে ছিদ্র করে নেব। মাটিগুলো এখন ভরবো, যেগুলো মিক্সার করে রাখছিলাম, পরবর্তী যে গ্লাসগুলো আনছিলাম এগুলো ভরছি। দেখেন প্রত্যেকটা গ্লাসই একদম সম্পূর্ণ ভরা, আঙ্গুল দিয়ে একটু ফুটা করে দিলাম। এখন এটা দিয়ে এটার ভিতরে বীজ আগের মতো করে রোপণ করব। বীজগুলো একদম যেগুলো জার্মিনেশন হয়েছে গুঁড়াটা, যে অঙ্কুরোদ্গম হয়েছে অঙ্কুরোদ্গমটা নিচের দিকে রাখবো মাটি। চারা আমার অনেকগুলো হবে, আলহামদুলিল্লাহ অনেক চারা হবে এখানে। লাউয়ের চারায় প্রায় 20টার মতো, করল্লা উস্তার চারা, মুরগি দৌড় পারা লাগে না, মুরগি দৌড় পারার লেগে তো মোটামুটি মুরগি খাইব। করল্লার চারা দেবো একটা গ্লাসে 2টো করে। দেখেন যে করলা চারাগুলো দিচ্ছি একটা গ্লাসে 2টো করে দেবো। করলা চারা যেহেতু এক গ্লাসে 2টো দেওয়া যাবে, লাউয়ের চারা জায়গাটা লাগে বেশি। আমি একটা ছায়াযুক্ত জায়গায় এখন বীজগুলো রোপণের পরে রাখলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। এই দেখেন হালকা হালকা করে ভিজিয়ে দিছি, এই যে মাটিগুলো একটু ভিজা, অল্প পানি দিচ্ছি, বেশি পানি দিলে আবার বীজগুলো পচে যাবে। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 5 দিন পরে দেখুন আমার এই চারাগুলো কি সুন্দর গজাইছে, অঙ্কুরোদ্গম হয়েছে। দেখেন চারার স্বাস্থ্যটা দেখেন, একদম সুস্থ সবল মোটা মোটা অংশ হয়েছে একদম। আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে দেখছেন, আল্লাহ আসলে শতভাগ সফলতা দিছে, যে চারাগুলো প্রত্যেকটা চারাই গজাইছে, একটাও মিস যায় নাই আলহামদুলিল্লাহ। তাহলে দেখতেই পারছেন একদম
প্রত্যেকটা অঙ্কুরোদ্গম থেকে আমার চারা গজাইছে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এখন 2 দিন গেলেই আমার চারাগুলো ইয়াতে মাচায় দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, যেখানে আমি করে রাখছি, থল দিয়ে রাখছি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।